নমস্কার। খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের অরিন্দমের গানগুলি অনুষ্ঠানের আজকে 14 নম্বর পর্ব। আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় একটার পর একটা পর্ব করেই তো চলেছে এবং আপনাদের যে কিছু কমেন্টস দেখতে পাই তাতে আপনারা যেভাবে উৎসাহিত করেন তাতে আমি সত্যি কৃতজ্ঞ। যে গল্পের কথা বলছিলাম, এরপরে তো আমার বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া শুরু হলো, তার সঙ্গে কিন্তু অভিনয় পুরো দমে চলতে লাগলো। এইবারে হঠাৎ করে একটা খবর পেলাম যে শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ একটি যুগান্তকারী কাজ করতে চলেছেন। সেটা হচ্ছে ছোটদের শিশু গীতিনাট্য ঠাকুরমার ঝুলি। লাল কমলের আগে নীল কমল জাগে, আর জাগে যেটা আজও ইতিহাস। কিন্তু ঠাকুরমার ঝুলিতে এক পিঠে ছিল বুদ্ধভূতম আর এক পিঠে ছিল নীলকমল লাল কমল। তো এই নীলকমল লাল কমলে নীলকমলের গলা ওনার কিছুতেই পছন্দ হচ্ছে না। তখনকার দিনে যেটা হতো যে সঙ্গীত পরিচালকের যদি পছন্দ না হয় উনি কিছুতেই রাজি হতে পারেন না। তো পরবর্তী সময় আমার বন্ধু অর্থাৎ নচিকেতা ঘোষের ছেলে, আমার অত্যন্ত প্রিয় সুপর্ণকান্তি ঘোষ, ওর কাছে আমি খোকা ডাকি, আমি ওকে খোকাই ওর ডাকনাম। তো ওর কাছে আমি অনেক গল্প শুনেছিলাম পরবর্তীকালে এই নীলকমল লাল কমল নিয়ে, যাও সেটা আর ডিটেলসে অত বলছি না। তো আমি গিয়ে হাজির হলাম। মা খবর পেয়েছিলেন যেটা উনি খুঁজছেন, তো আমি গিয়ে হাজির হলাম। মার সঙ্গে নচিকেতা ঘোষের আগে থেকেই পরিচয় ছিল, যেহেতু মাও সঙ্গীত জগতে ছিলেন। তো আমাকে সঙ্গে নিয়ে মা তখন নলিন সরকার স্ট্রিট, হাতিবাগানের ওখানে HMB রিহার্সাল রুম ছিল, তো সেইখানে আমাকে মা হাতে ধরে নিয়ে গেছেন। এইবারে আমি নচি মামা বলতাম পরবর্তী সময়। তো আমাকে দেখেছেন, এসো এসো। তখন মা বললেন যে দাদা, আমি শুনলাম যে তুমি নীলকমলের গলা খুঁজছো, তো একটু অরিন্দমকে দিয়ে দেখতে পারো। তো বলে উনি, ও তো সিনেমা করে, ও আবার গান করে নাকি? তো বলে হ্যাঁ দাদা দেখো দেখো। বলো তুমি এসে বসো। তো বসলাম। বলো তুমি আমার সঙ্গে একটু গাও তো, বলে ওই গানটা। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। কি নাম দেশের ডাকেন সবাই, কোথায় থাকেন রাজা মশাই, বলে দাও। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। এটা যখন গাইলাম ওনার সঙ্গে, উনি বললেন আমি আমার নীলকমল পেয়ে গেছি। এইখানে অসংখ্য গান, টুকরো গান, এবং কি বলবো, সঙ্গে আপনারা যদি রেকর্ডের কাভারটা দেখেন, রেকর্ডের পেছনে যদি দেখেন, সেখানে ছোটদের ছবি ছিল, তার মধ্যে আমারও ছবি ছিল। মাস্টার অরিন্দম, তখন আমি মাস্টার অরিন্দম এরকম করে একটা ওরকম ছবি ছিল, স্টাইল করে খুব। আর সঙ্গে যে শিল্পী তালিকা, সেখানে একমাত্র শ্রদ্ধেয় মান্না দে ছাড়া আর বোধহয় কেউ বাকি নেই। প্রত্যেকে সে কে নেই সেই তালিকায়। আপনারা তালিকাটা দেখলেই বুঝতে পারবেন। রাক্ষসী ভরা। তো এখানে অনেকগুলো গান ছিল আর অনেকগুলো ঘটনাও ছিল। তখন আমি প্রথম HMV-তে পা রাখলাম। তখন HMV এখনকার মতো ছিল না। তখন যখন রেকর্ডিং হতো সব পর্দা ফেলে দেওয়া হতো। তখন ওরকম AC ছিল না ভেতরটা, পর্দা ফেলে দেওয়া হতো, তারপরে রেকর্ডিংটা হতো। তো HMV-র এরকম বিশাল স্টুডিওতে প্রথম গেলাম মাইকের সামনে রেকর্ডিং করতে। সেটা তো একটা অন্যরকম অনুভূতি, কিন্তু ঠিক আছে, গেয়ে দিয়েছি। এইবারে ওখানে যে গান ছিল, বিখ্যাত যে গানটা হয়েছিল আমার গলায়, লাল কমলের আগে নীল কমল জাগে, আর জাগে তরোয়াল, কার এলো মরণ কাল, দপদপিয়ে জলে বিদিম ঘরের
প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল এই গান। এবং মজার ব্যাপার হচ্ছে এখনও, এই একটু আগেই কথা হচ্ছিল আমার সঙ্গে যে তবলা বাজাচ্ছে শুভ্রর সঙ্গে কথা ছিল, ও বলছিল এই বাবা এটা তো তুমি গিয়েছো, জানতাম না তো, কিন্তু ছোটোবেলায় আমরা এই গান শুনে বড় হয়েছি। এটা কিন্তু অনেকেই জানে না যে এই গানগুলো আমার গাওয়া ছিল। তো এই রেকর্ডিং এবার মজার ব্যাপার হলো যে নীলকমল লালকমল যখন রেকর্ডিংটা কমপ্লিট হয়ে গেল, বুদ্ধপুত্তম এক পিঠে ছিল, এক পিঠে নীলকমল, আর লালকমল করেছিল সুপর্ণকান্তি ঘোষ কোকা। তো যখন কমপ্লিট হয়ে গেল দেখা গেল যে তাতে একটু শর্ট পড়ছে। এরপরে আবার একদিন রেকর্ডিংয়ের আয়োজন করা হলো, সেখানে আরও 2-3টে গান আমার আর খোকার অ্যাড করা হলো। সেটা আবার রিহার্সাল হতো, সেটা বাণীচক্রতে। তো সেইখানে ওই রিহার্সাল হলো এবং ওখানে ইন্ট্রোডিউস করা হলো আবার শ্রদ্ধেয় শ্যামল মিত্রকে। তো সেই যে পোর্শনটুকু, সেখানে গান ছিল জট বিচুটি বুড়ি গো তুমি মোদের আইমা, লাল কমল আর নীল কমল নাতি তোমার হই না। বলছে নাতি তো, কিন্তু চিবিয়ে খা লোহার কড়াই, তবে জানবো তোর গায়ে কেন মানুষ মানুষ গন্ধ, বলে এরকম ছিল। তো সেখানে তারপর আমি করলাম কুড়মুড় 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 লোহার কড়াই, এই দেখো না চিবিয়ে খাই, মিথ্যে করো সন্দ, চোখ কি তোমার অন্ধ। তো এইরকম গান সেখানে শ্যামল মিত্র গেয়েছিলেন। আহা হা কি গান! কোন দেশের দুই রাজার কুমার এই পুরীতেই এলো, খোকস মেরেছে সব বিপদ কেটে গেল, রাক্ষস মেরেছে শুনে রাজা মশাই আসেন, অচিনপুরের লাল কমলার নীল কমলের পাশে। মানে ওই রেকর্ডিংয়ে উনি যখন গাইছেন, মানে কি বলবো, এসব এক একটা অভিজ্ঞতা যে কি ছিলেন তখনকার দিনের শিল্পীরা, এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এবং এখানে যদি আপনারা আবার ঠাকুরবার ঝুলি কখনো শোনেন, বা যারা ভুলে গেছেন বা যারা শোনেননি অতি অবশ্যই শুনবেন। সেখানে একটা পোর্শন আছে রাক্ষসের গান। খোকস করেছিলেন মন্টু ভট্টাচার্য আর হরবোলা। মন্টু ভট্টাচার্য হরবোলা তিনি করেছিলেন, যা তো রাক্ষস খোকসের আওয়াজগুলো সব উনি করেছিলেন। কিন্তু একটা জায়গায় ছিল যে একটা পোর্শন বেশ গানের পোর্শন, কিন্তু সেটা কিছুতেই হচ্ছে না ওনাকে দিয়ে। তখন নচিমামা নিজে সেই গানটা গেয়ে দিয়েছিলেন। এটা যদি কখনো রেকর্ডটা শুনবেন। তোদের নখের ডগা দেখি বাবারে, একই নখের ডগা যার ছুরির মতো ধার, না জানি হয় সে কি, তোদের থুতু দেখি ও বাবা, বাবারে যেন গরম গরম ঘি, দেখা তো জিভ তোরা যেন তর হালের গোড়া। নচিমামার সুরের এইগুলো যেন তর হালের গোড়, মানে ভাবা যায় না যে, আর উনি গাইতেন যখন, সে যে কি অসাধারণ। এটা আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই রেকর্ডটা শোনার সময় এই পোর্শনটা দেখবেন যে কি অসাধারণ এই রাক্ষসের গলায় উনি গেয়েছিলেন। তো ঠাকুরমার ঝুলি মানে পরবর্তী সময় কাগজেও বেরিয়েছিল যে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে শোনাতে গিয়েছিলেন নচিমামা এই রেকর্ডটি। এরকম ছবিও বেরিয়েছিল কাগজে যে ইন্দিরা গান্ধী এরকম করে শুনছেন সেই রেকর্ড। তো এইভাবে HMVর তখন তারপরে পর বিভিন্ন গীতিনাট্য শুরু হলো, এবং সেই বিভিন্ন গীতিনাট্যর কথা আমি বলবো আগামী পর্বে। তো এইখানে যেটা একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে এই ঠাকুরমার ঝুলি রেকর্ডটা এত জনপ্রিয় হলো, সেটা তখনকার দিনে আকাশবাণী কলকাতায় প্রতি 15 দিন 20 দিন অন্তর নিয়মিত বাজতো, এবং সকলের মুখস্থ ছিল। মানে আমার ছেলেবেলায় যখন ও খেতে চাইতো না, তখন ওই রেকর্ডটা চালিয়ে দেওয়া হতো, ওই রাক্ষস খক্ষস ভয় পেত, খেত, আর ওটা শুনতে ভয় পেতেও ভালোবাসতো, খেতেও ভালোবাসতো। এবং এটা ঘরে ঘরে আছে,
মানে বলা যায় ঘরে ঘরে এরকম ইনসিডেন্ট আছে, আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন। তো আজকে আমার সঙ্গে যারা সঙ্গত করছেন তাদের সঙ্গে এই কয়েকটা পর্ব ধরে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। তবলায় আছে শুভ্র, ব্যঞ্জোতে আছে বা দোতারায় আছে বঙ্কিম, আর কিবোর্ডে আছে আবলু। তো ওরাই আমার সঙ্গী এই চলার পথের। নচিমামার কথা যখন বলছি, নচিমামার বিভিন্ন সুর আমার অসাধারণ লাগে। তো তার থেকে আজকে একটি গান দিয়ে শেষ করব, আমার অত্যন্ত প্রিয় একটি গান, যেটি শ্রদ্ধেয় তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া। এই গানটি আমি খুব গাই মাঝে মাঝে, এই গানটি দিয়ে শেষ করব। চলো রিনা कैसो रीना, ছায়া গায়ে মেখে এঁকে বেঁকে লাল পাথরের পথ ধরে একটু একটু করে এগিয়ে যায়, বলো যাবে কিনা। সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিক চিক, সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিক চিক, ছোট্ট নদী মিষ্টি খোয়ায় পার হয়ে যায়। চলো রিনা कैसो रीना, ছায়া গায়ে মেখে এঁকে বেঁকে লাল পাথরের পথ ধরে একটু একটু করে এগিয়ে যায়, বলো যাবে কিনা। যেখানে কৃষ্ণ চূড়া লাল লাল, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল, যেখানে কৃষ্ণ চূড়া লাল লাল, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল, আরো দূরে ঘুরে ঘুরে চলো না হেঁটে আসি, চলো না পাশাপাশি। সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিক চিক, ছোট্ট নদী মিষ্টি খোয়ায় পার হয়ে যায়। চলো রিনা कैसो रीना, ছায়া গায়ে মেখে এঁকে বেঁকে লাল পাথরের পথ ধরে একটু একটু করে এগিয়ে যায়। চলো রিনা নমস্কার, ভালো থাকবেন সকলে।